তো আজকের যে টপিক আমি ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজ। আগের দিন পড়াচ্ছিলাম, সেই ইন্টারপ্রিটেশন ক্লজের রেস্ট অফ দ্য পোর্শনটা পড়াবো। প্রভিসো, এক্সেপশন অ্যান্ড স্লিভিং ক্লজ। তো প্রভিসো, দ্য প্রভিসোস অ্যাপেন্ডেড টু দ্য সেকশন অফ দ্য স্ট্যাটিউট। প্রভিসোটাকে সংযোজিত করা হয় কার সাথে? না স্ট্যাটিউটের সাথে, অর ইন ডিড বা কোনো একটা দলিলের সাথে। Generally, the word provided further that are used as starting the phrase of the provisos. Generally, একটা ওয়ার্ড আছে, কিওয়ার্ড provided that বা provided further that বা এই যে এই ওয়ার্ড গুলো বলতে গেলে ইউজ করা হয়, ঠিক আছে? এই ওয়ার্ড গুলোই বলতে গেলে ইউজ করা হয় প্রবিশো হিসাবে। The colon is used at the end of the preceding section. কোলন জিনিসটাকে ইউজ করা হয় একটা সেকশনের এন্ডে। কোলন ইন্ডিকেটস দ্যাট দ্য প্রভিসো ফলোজ দিস সেকশন। কোলন কি ইন্ডিকেট করে? যে প্রভিসো সেকশনটাকে ফলো করছে, এটা নর্মালি বলতে গেলে ইন্ডিকেট করছে। ইফ দেয়ার ইজ মোর দ্যান ওয়ান প্রভিসো, যদি সেখানে একের বেশি প্রভিসো থাকে, the colon is inserted at the end of the each proviso. If there is more than one proviso, যদি সেখানে একের বেশি মানে সেকশন থাকে, প্রভিসো থাকে, তো সেক্ষেত্রে কোলন ইজ ইনসার্টেড এট দ্য এন্ড অফ ইচ প্রভিসো। প্রত্যেকটা প্রভিসোর শেষে কিন্তু কোলন জিনিসটাকে ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট পয়েন্টস: a proviso is generally intended to restrain the enacting clause. প্রভিসোর মেন উদ্দেশ্যটা কি? কোন একটা এনাক্টিং ক্লজ কে আটকানো। সামটাইম ইট ডাইভার্টস দ্য অপারেশন অফ সেকশন। অনেক সময় এটা সেকশনের দিকটাকে ডাইভার্ট করে দেয়। সামটাইম ইট ওয়ার্ক অ্যাজ এ কোয়ালিফিকেশন। কিছু কিছু সময় এটা কাজ করে কি হিসাবে? না কোয়ালিফিকেশন হিসাবে। সামটাইম ইট ওয়ার্ক অ্যাজ এ লিমিটেশন। কিছু কিছু সময় এটা লিমিটেশন হিসাবেও কাজ করে। সামটাইম ইট ওয়ার্কস অ্যাজ এ কন্ডিশন। কিছু কিছু সময় এটা কন্ডিশন হিসাবেও কাজ করে। ইট ওয়ার্ক অ্যাজ এ কোভেনেন্ট। এটা আবার অনেক সময় চুক্তি হিসাবেও কাজ করে। The purpose and function of the provisos. The following case laws. The Supreme Court explained the purpose and function of the proviso. S. Sundaram Pillai versus R. Pattadhiraman. Okay. Respondent were building owner. Respondent কিন্তু একজন বিল্ডিং ওনার। The appellant were the tenant. Appellant হচ্ছে একজন টেন্যান্ট। They did not pay any rent properly. তারা প্রপারলি ভাবে ভাড়া দিচ্ছিল না। The respondents filed eviction suit under Tamil Nadu Building Act 1960. Respondent Tamil Nadu Building Act এ একটা suit file করে দিল। Section 10 to empower the building owner to file the suit for the eviction of tenant. Section 10 to empower করছে তাকে, না বিল্ডিং ওনারকে, কি জন্য? না সুট ফাইল করার জন্য, ফর eviction of tenant, টেন্যান্টকে উচ্ছেদ করার ক্ষেত্রে। In case of tenant commit willful default, যদি টেন্যান্ট ইচ্ছাকৃত ডিফল্ট থাকে, the proviso and explanation clearly the purpose of this section. প্রভিসো এবং এক্সপ্লেনেশন কি করে? একটা সেকশনের পারপাসটাকে ডিফাইন করে। The Tamil Nadu gave the judgment in favor of the respondent and opining that the appellant did willful default. তামিলনাড়ু হাইকোর্ট কিন্তু রেসপন্ডেন্টের হয়ে জাজমেন্ট দিয়েছিল এবং বলেছিল যে অ্যাপিল্যান্ট কিন্তু ইচ্ছাকৃত ডিফল্ট হয়েছে। The High Court gave the judgment in favor judgment of Tamil Nadu High Court. A Supreme Court gave the judgment. Supreme Court upheld the judgment of Tamil Nadu High Court. Supreme Court কিন্তু Tamil Nadu High Court এর ওই জাজমেন্টটাকে
সমর্থন করেছেন। তার মানে এখানে যিনি বিল্ডিং ওনার ছিলেন উনি ছিলেন রেসপন্ডেন্ট, আর অ্যাপিলেন্ট ছিলেন ভাড়াটে। তার মানে এখানে কে জিতলো? জিতলো হচ্ছে রেসপন্ডেন্ট। এবার কি আসছে? এবার আসছে এক্সেপশন। এক্সেপ্ট মানে কি? টু লিভ আউট, উইথড্র, টু রেইজ অবজেকশন, এগুলোকে এক্সেপ্ট বলা হয়। মানে এক্সেপ্ট মানে কি? এক্সেপ্ট মানে ব্যতিক্রম। ঠিক আছে, আমরা এক্সেপশন সম্বন্ধে দেখছি। প্রথমে আমরা এক্সেপ্ট মানে জানলাম, টু লিভ আউট লিখতে পারো, টু উইথড্র লিখতে পারো, তুলে নেওয়া। আর এক্সেপশন যদি বলো তাহলে একটা জিনিস বলতে হবে, যা দ্য অ্যাক্ট অফ accepting and omission, the act of accepting and omission, a special case or object। অর্থাৎ একটা স্পেশাল কেসের ক্ষেত্রে একটা এক্সেপশন জিনিসটা থাকে, সেটাকে আমরা এক্সেপশন বলে থাকি। an exception exempts something। এক্সেপশন কি করছে না, কোনো কিছুকে এক্সেম্ট করছে, মানে রেহাই দিচ্ছে, which would otherwise fall within the purview of general words of the statute। যেটা which would otherwise fall, যেটা নর্মালি বলতে গেলে পড়ে, তার মধ্যে পড়ে উইদিন দ্য পারভিউ অফ দ্য জেনারেল ওয়ার্ডস অফ দ্য স্ট্যাটিউট। স্ট্যাটিউটের যে জেনারেল ওয়ার্ডস আছে তার মধ্যেই একটা ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে এক্সেপশন, যার মাধ্যমে কিছু জিনিস রিলিজ করা হয়। সার্টেন ইম্পর্টেন্ট লিগাল ম্যাক্সিমস অন এক্সেপশনস। এক্সেপ্টিও প্রোবাট রেগুলাম, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সেপশন প্রুভ দ্য রুল। এক্সেপ্টিও প্রোবাট রেগুলাম, এটার মানে হচ্ছে এক্সেপশন, মানে এক্সেপশন প্রুভস দ্য রুল। এক্সেপ্টিও কুই রেগুলাম ডিক্লারেট, এটার মানে কি? এক্সেপশন ডিক্লেয়ার্স দ্য রুল। আগেরটা ছিল এক্সেপশন রুলটাকে প্রুভ করছে, এটা বলছে এক্সেপশন রুলটাকে ডিক্লেয়ার করছে। আর এক্সেপ্টিও সেম্পার উল্টিমা পোনেন্ডা ইস্ট, এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সেপশন অলওয়েজ টু বি লাস্ট, এক্সেপশনকে অলওয়েজ শেষে রাখা হয়। এটা তিনটেই কি? ম্যাক্সিম। ইম্পর্টেন্ট পয়েন্টস এর মধ্যে কি বলছে যে an exception is an exemption। এক্সেপশনটা কি? ওটা একটা এক্সেমশন, মানে ব্যতিক্রম। ইট ইজ ওয়ান অফ দ্য এস্টাবলিশড রুল অফ ইন্টারপ্রিটেশন। এটাকে এস্টাবলিশড রুল বলা হয় ইন্টারপ্রিটেশনের। এটাকে একটা এস্টাবলিশড রুল বলা হয় কার? না, ইন্টারপ্রিটেশনের। An exception can't be interpreted to destruct the enacting clause। An exception can't be interpreted, একটা এক্সেপশন কখনোই, একটা এক্সেপশনকে কখনোই ব্যাখ্যা করা যায় না। ইন্টারপ্রেট করা মানে ব্যাখ্যা করা। টু ডিস্ট্রাক্ট দ্য এনাক্টিং ক্লজ, একটা এনাক্টিং ক্লজকে ডিস্ট্রাক্ট করার জন্য যে এক্সেপশনকে ব্যাখ্যা করা যায়, এক্সেপশনটাকে ব্যাখ্যা করা যায় না। এবার একটা প্রভিশো এন্ড এক্সেপশনের মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স বিটুইন প্রভিশো এন্ড এক্সেপশন। প্রভিশো কিন্তু অলওয়েজ এনাক্টিং ক্লজকে ফলো করে, আর এক্সেপশন কি? ইট ইজ দ্য পার্ট অফ এনাক্টিং ক্লজ। এটা একটা এনাক্টিং ক্লজের একটা পার্ট। ইট কোয়ালিফাইজ দ্য এনাক্টিং ক্লজ। এই প্রভিশো কি করে না, কোয়ালিফাই করে কাকে? না, এনাক্টিং ক্লজকে। আর ইট ইজ দ্য জেনারেল অ্যাপ্লিকেশন। এক্সেপশন কি? একটা জেনারেল অ্যাপ্লিকেশন। প্রভিশো ইজ ইউজড টু রিমুভ the special case from general enactment। প্রভিশনটাকে ইউজ করা হয় কি হিসাবে? না, তোমার স্পেশাল কেস হিসাবে। ফ্রম জেনারেল এনাক্টমেন্ট, জেনারেল এনাক্টমেন্ট থেকে একটা স্পেশাল কেস হিসাবে প্রভিশনটাকে ইউজ করা হয়। আর এক্সেপশন ইজ ইন্টেন্ডেড, এক্সেপশনটাকে মানে যখন আমরা মানে নিই, তখন আমরা সেটা আগে থেকেই সংকল্প করে নিই যে টু রেস্ট্রেইন দ্য এনাক্টিং ক্লজ টু দ্য পার্টিকুলার কেসেস। কোন একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে এনাক্টিং ক্লজটাকে আটকানোর জন্য এক্সেপশন জিনিসটাকে ব্যবহার করা হয়। এই গেল এই চ্যাপ্টার। এই পর চ্যাপ্টার যেটা আসছে সেটা হচ্ছে এক্সপ্লানেশন। এটাও কিন্তু ইন্টারনাল এইড এর মধ্যেই পড়ে।
তো টু মেক এক্সপ্লেনেশন মানে কি? এক্সপ্লেনেশন মানে হচ্ছে টু মেক প্লেন অর ক্লিয়ার। এক্সপ্লেনেশন মানে হলো টু মেক প্লেন অর ক্লিয়ার, এটাকে বলে এক্সপ্লেনেশন। মানে কোনো জিনিসকে সোজা সাপটা করে দেওয়া বা ক্লিয়ার করে দেওয়া। তো এটাকে এক্সপ্লেইন হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। An explanation may be added to enacting clause or section to include something. An explanation may be added. Explanation কে add করতে গেলে to enacting clause or section to include something of the main enactment. An explanation may be added. Explanation টাকে কি করা হয় না add করা হয় to the enacting clause. enacting clause এর সাথে এক্সপ্লেনেশনটাকে অ্যাড করা হয় বা সেকশনের সাথে অ্যাড করা হয় টু ইনক্লুড সামথিং, কোনো কিছুকে ইনক্লুড করার জন্য। কোথায়? দ্য মেইন এনাক্টমেন্টের সাথে। এবার এর অবজেক্ট আছে এক্সপ্লেনেশন। দ্য অবজেক্ট অফ এক্সপ্লেনেশন ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্ট। অর্থাৎ এক্সপ্লেনেশনের অবজেক্ট হচ্ছে কোন একটা অ্যাক্টকে বোঝা। It does not enlarge the scope of the original section. এটা কিন্তু কোন অরিজিনাল সেকশনটাকে এনলার্জ করে না, মানে বাড়ায় না। Function and purpose. The Supreme Court explained the function of explanation in S. Sundaram Pillai versus R. Pattadhiraman as follows. এটা প্রবিষ্ট যখন আমি পড়েছিলাম তখন এই কেসটা কিন্তু ওটা ছিল, কেসটা আমি আর ডিসকাস করছি না, ওই ভাড়ার কেসটা যাতে রেসপন্ডেন্ট জিতেছিল। তো তাহলে এখানে কি বললো সুপ্রিম কোর্ট? এই যে এক্সপ্লেনেশন জিনিসটাকে এক্সপ্লেন করেছে একটা কেসে, কেসটার নাম ছিল এস সুন্দরম পিল্লাই ভার্সেস আর পাট্টাধিরামান। এই কেসে এক্সপ্লেন করেছে। while disposing Beta Cooperative Development Ken Marketing Union Limited versus Bank of Bihar, এই কেসটা বলছে the Supreme Court observed explanation must be read. এক্সপ্লেনেশনটাকে পড়া হয় must be read so as to be harmonious with and clear up any ambiguity in the main section. এক্সপ্লেনেশনটাকে পড়া হয় সেকশনের যে অর্থ আছে সেই অর্থের মানেটাকে ক্লিয়ার করার জন্য। সেকশনের যে অর্থটা আছে সেই অর্থটাকে ক্লিয়ার করা, মানে অর্থের মানেটাকে ক্লিয়ার করার জন্য। it should not be so construed as to be widen ambit of the section. সেকশনটাকে বিস্তৃত করার জন্য, ঠিক আছে, বিস্তৃত করার জন্য এই এক্সপ্লেনেশনকে ব্যবহার করা হয় না। এবার একটা ডিফারেন্স আছে ডেফিনিশন এন্ড এক্সপ্লেনেশনের মধ্যে, একটা ডিফারেন্স আছে। A definition is specific. ডেফিনেশনটা কি না স্পেসিফিক, আর এক্সপ্লেনেশনটা কি জেনারেল। ডেফিনেশন বিলং টু দ্য ওয়ার্ড এন্ড আইডিয়াস। ডেফিনেশনটা কার মধ্যে থাকে না ওয়ার্ড এন্ড আইডিয়াস এর মধ্যে থাকে, আর এক্সপ্লেনেশনটা কার মধ্যে থাকে ফ্যাক্ট এন্ড স্টেটমেন্টের মধ্যে থাকে। এই হলো ডেফিনেশন এন্ড এক্সপ্লেনেশনের মধ্যে তফাৎ। Sometimes an explanation is appended to the section to explain the meaning of the word contained in the section. কোন একটা সেকশনের মধ্যে ধরো এমন কিছু ওয়ার্ড আছে যেটাকে ক্লিয়ার করার জন্য আমরা এক্সপ্লেনেশন ব্যবহার করি।
Explanation are normally inserted with the purpose of explaining the meaning of the particular provision. এক্সপ্লেনেশনটাকে নরমালি ইনসার্ট এই জন্য করা হয় কারণ কোন একটা পার্টিকুলার প্রভিশন আছে, সেই প্রভিশনটাকে এক্সপ্লেইন করার জন্য, মানে ব্যাখ্যা করার জন্য। এক্সপ্লেনেশন টু এ সেকশন ইজ আ পার্ট অফ দিস সেকশন। একটা সেকশনে যখন আমরা এক্সপ্লেনেশন দিয়ে থাকি, সেই এক্সপ্লেনেশনটাও কিন্তু ওই সেকশনের একটা পার্ট। এবার নেক্সট আসছে শিডিউল। শিডিউল শিডিউল মানে কি? শিডিউল মানে হচ্ছে লিস্ট সামারি, ইন্ডেক্স, টাইম টেবিল লিস্ট, এগুলোকে কি বলে না শিডিউল বলে। তো এ শিডিউল ইজ ড্রাফটেড। A schedule is drafted in deeds. শিডিউল কোথায় ড্রাফট করা হয় না ডিডে থাকে, দলিলে লেখা থাকে, and also in the statute, এবং একটা স্ট্যাটিউটও থাকে। Generally to clearly and establish the detailed provision for the purpose of one section or one or more sections. Generally ভাবে এটাকে কোন একটা এক বা একাধিক সেকশনকে ক্লিয়ার করার জন্য শিডিউল ইজ ড্রাফটেড বাই দ্য লেজিসলেচার। লেজিসলেচাররা কি করে না শিডিউলটাকে ড্রাফট করে। ডেফিনেশন শিডিউল কাকে বলে এটা দেখি। সেকশন 3 সাবসেকশন 48 জেনারেল ক্লজ অ্যাক্ট 1897, যেখানে বলছে শিডিউল মানে হচ্ছে শিডিউল টু দ্য অ্যাক্ট, একটা অ্যাক্টের শিডিউল, এন্ড রেগুলেশন, এবং একটা রেগুলেশন in which the word occurs, যেখানে কোন মানে শিডিউল কোন একটা অ্যাক্টের মধ্যে বা কোন একটা রেগুলেশনে যেখানে কোন ওয়ার্ড আছে। এইবার হচ্ছে পার্ট অফ দ্য স্ট্যাটিউট, ইম্পর্টেন্ট পয়েন্টস। স্ট্যাটিউটের পার্ট, there is no rule, এমন কোন রুল নেই that every statute should contain the schedule. প্রত্যেকটা স্ট্যাটিউটের মধ্যেই যে শিডিউল থাকবে এমন কিন্তু কোনো রুল নেই। Some act contain the schedule or more than one schedules. কিছু অ্যাক্টের মধ্যে একটা শিডিউলও থাকতে পারে, একাধিক শিডিউলও থাকতে পারে। Some act does not contain any schedule. কিছু একটা অ্যাক্টের মধ্যে কোনো শিডিউল নাও থাকতে পারে, মানে কিছু একটা শিডিউল থাকতে পারে একটা, কিছু একটা একাধিক শিডিউল, কিছু একটা একদম শিডিউল নাও থাকতে পারে। Where a schedule is appended to the act, যখন একটা শিডিউল একটা অ্যাক্টের সাথে সংযোজিত হয়, it form the part of the statute. এটা একটা স্ট্যাটিউটের একটা পার্ট। নেক্সট ফাংশন যেটা বলছে যে a schedule in an act of parliament is mere question of drafting. It reflects that the intention of the legislature. শিডিউলটা কেন দেওয়া হয়? কারণ একটা লেজিসলেচারের প্রপার ইন্টেনশনটা কি সেটা জানার জন্য। It worked as the explanation to the entire work. To work as an explanation to entire work. এটা নরমালি বলতে গেলে এটা কাজ করে, মানে শিডিউল কাজ করে এক্সপ্লেনেশন হিসাবে একটা গোটা অ্যাক্টের। এবার হচ্ছে ফর্মস। ইন সার্টেন শিডিউলস ফর্মস আর গিভেন। এখানে অনেক ধরনের ফর্ম থেকে থাকে। এবার আসছে ক্লাসিফিকেশন। ইন সার্টেন শিডিউল the rates of different item pertaining to the act were given. কিছু কিছু শিডিউল আছে যেখানে ডিফারেন্ট আইটেমের রেট দেওয়া থাকে, সেগুলো কিন্তু ওই শিডিউলের মধ্যেই দেওয়া থাকে। কনফ্লিক্ট। If the conflict arises between the act and schedule, যদি অ্যাক্ট এবং শিডিউলের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয়, সেক্ষেত্রে অ্যাক্ট is considered, schedule will is ignored.
একটাকে অলওয়েজ প্রাধান্য দেওয়া হবে, শিডিউলটাকে ইগনোর করা। দিস রুল ওয়াজ প্রপাউন্ডেড বাই লর্ড ডেনম্যান। এই রুলটা কে তৈরি করেছে? না, লর্ড ডেনম্যান তৈরি করেছে। এইবার আসছে সেভিং ক্লজ। এবার কি আসছে না, সেভিং ক্লজ। A saving clause is an exception of the special thing out of general thing mentioned in an act. একটা সেভিং ক্লজ হচ্ছে একটা এক্সেপশন, কিসের? না, একটা স্পেশাল থিং এর, মানে নর্মাল জেনারেল থিং এর নয়, একটা স্পেশাল থিং এর একটা এক্সেপশন হচ্ছে সেভিং ক্লজ। জেনারেলি সেভিং ক্লজ আর ইনসার্টেড ইন রিপিলিং অ্যাক্ট। কোন একটা অ্যাক্টকে রিপিল করার সময় সেভিং ক্লজ ইনসার্ট করা হয়, which gave the right procedure, penalties and investigation. যার মধ্যে রাইট থাকে, প্রসিডিওর থাকে, পদ্ধতি, পেনাল্টি শাস্তি থাকে এবং ইনভেস্টিগেশন থাকে। এটা হচ্ছে সেভিং ক্লজ। The legislature enact the statute. লেজিসলেচার কি করেছে না, স্ট্যাটিউটটাকে এনাক্ট করেছে and make amendment. লেজিসলেচার একটা স্ট্যাটিউটকে কার্যকারী করেছে, ঠিক আছে? লেজিসলেচার কি করেছে, একটা স্ট্যাটিউটকে কার্যকারী করেছে and make amendment, এবং সেটাকে অ্যামেন্ডমেন্টও করছে ফ্রম টাইম টু টাইম, সময় সময়। ডিউরিং দ্য ট্রানজাকশন পিরিয়ড, এই ট্রানজাকশনের সময় বিটুইন দ্য নিউ অ্যাক্ট অ্যান্ড রিপিল অ্যাক্ট, অর্থাৎ একটা অ্যাক্টকে যখন বাতিল করলাম আর একটা অ্যাক্টকে যখন নিয়ে এলাম, তার যে মধ্যেকার যে সময়টা, সেভারাল পারসনস রাইটস মে বি ব্যাডলি অ্যাফেক্টেড। তো অনেক পার্সন আছে যাদের রাইট কি হবে না, ব্যাডলি অ্যাফেক্টেড হবে। টু প্রোটেক্ট সাচ পার্সন, এই পার্সনটাকে প্রোটেক্ট করার জন্য the legislature insert saving clause in the new act. অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হলো পুরনো অ্যাক্টটাকে উঠে যেতে এবং নতুন অ্যাক্টে ঢোকার ফলে যে সমস্ত জনতা ক্ষতিগ্রস্ত হলো, তাদেরকে প্রোটেক্ট করার জন্য লেজিসলেচাররা কি করে, ওই নতুন অ্যাক্টের মধ্যে সেভিং ক্লজটাকে ইনসার্ট করে দেয়। ইফ দ্য সেভিং ক্লজ ইজ নট ইনসার্টেড, যদি সেভিং ক্লজ ইনসার্ট না হয়, then what would be the consequence? তো কি পরিস্থিতি অ্যারাইজ হতে পারে? আনসারটা হচ্ছে chaos would occurs in the court. কোর্টের মধ্যে chaos ক্রিয়েট হতে পারে। A saving clause in a repealing statute is not exhaustive of the rights and duties so saved on the rights that survive the repeals. একটা সেভিং ক্লজ ইজ নট এক্সস্টিভ, কখনোই সম্পূর্ণ হতে পারে না, of the rights and duties so saved of the rights that survive the repeal. একটা সেভিং ক্লজ কখনোই কোনো কিছু রাইটস বা ডিউটিস এর সম্পূর্ণ, মানে কি বলবো, সম্পূর্ণ মেকআপ করে সে কাউকে সেভ, কারোর রাইটস তাকে সেভ করবে, সেটা সে কখনোই করতে পারে না। একটা অ্যাক্ট হয়েছে, সে যেমন একটা পিপলকে, একটা জনতাকে যেমন ভাবে সেভ করতে পারে, সেটা উঠে যাওয়ার পরে, মানে নর্মালি বলতে গেলে তারপর নতুন অ্যাক্টে আমি সেভিং ক্লজ জুড়ে দিলাম, তার ফলে সেই সেভিং ক্লজ যে যারা যারা সাফার হচ্ছে তাদেরকে পুরোপুরি ভাবে সেভ করছে, সেটা কখনোই হতে পারে না। Fedders Lloyd Corporation versus Employees State Insurance Act.
Section 66 of ESI Act, Employees State Insurance Act, 1948, had given a right for reimbursement to the employees. Section 66 ESI Act এ বলা আছে যে একটা রাইট আছে তাদের এমপ্লয়ি যাদের তাদের কিসের রাইট না রিপেমেন্টের রাইট অ্যালিগেশন এসেছিল এটাই দ্যাট সেভারাল এমপ্লয়ি মিসইউটিলাইজ দিস অ্যাক্ট যে এই যে রিপেমেন্টের রাইটটা নিয়ে বসে আছে এমপ্লয়িরা তো এই সেকশনটাকে মিসইউটিলাইজ করছিল কনসিকুয়েন্টলি ভাবে ফলস্বরূপ পার্লামেন্ট কি করলো রিপিল করে দিল বাতিল করে দিল সেকশন 66 দ্যাট ইজ রিমুভ দ্য রাইট অফ রিইম্বার্সমেন্ট টু দ্য এমপ্লয়ি বাই ইএসআই অ্যাক্ট 1948 সেকশন 66 টাকে কি করলো না উঠিয়ে দিল দ্য কর্পোরেশন কি করলো রিফিউজ করেছিল টু রিইম্বার্স দ্য অ্যামাউন্ট ফর previous year in 1965, that is 1965 to up to the date of amendment containing that the employee had forgone their right of reimbursement. কর্পোরেশন কি করেছিল রিফিউজ করেছিল রিইম্বার্স করার জন্য কোন অ্যামাউন্ট রিইম্বার্স করতে রিফিউজ করেছিল ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কেন না যে যতদিন পর্যন্ত না এই একটা অ্যামেন্ড হচ্ছে ততদিন পর্যন্ত ওইসব ভুলে যাও Delhi High Court gave the judgment in favor of the employee and opined that Delhi High Court কিন্তু বলতে গেলে এমপ্লয়েড হয়েই জাজমেন্টটা দিয়েছিল এবং তার সাথে এটাও বলেছিল ডিউ টু সেভিং ক্লজ ইনসার্টেড ইন দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1968 যেহেতু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেভিং ক্লজের কথা উল্লেখ আছে ইনসার্ট করা হয়েছে the employee had the right to reimbursement until the date of amendment যতক্ষণ পর্যন্ত এটা অ্যামেন্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রিইম্বার্সমেন্টের ফ্যাসিলিটি পাবে এটা দিল্লি হাইকোর্ট কিন্তু বলেছিল সেভিং ক্লজ আর এক্সপ্লেনেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে সেভিং ক্লজ এফেক্টস এন্টায়ার অ্যাক্ট সেভিং ক্লজ কিন্তু এফেক্ট করে পুরো একটা অ্যাক্টের উপরে আর exception কিন্তু is limited to the enacting clause or section exception কিন্তু লিমিটেড এক্সেপশনটা কিন্তু কি আছে এটা লিমিটেড আছে কোথায় না enacting clause বা সেকশনের উপরে saving clause is inserted in the repealing act for the protection of the vested rights under repealed act যে সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য সেভিং ক্লজ ইনসার্ট করা হয় বাট এক্সেপশন ইজ ইনসার্টেড আফটার দ্য সেকশন অর ক্লজ এক্সেপশন কখন ইনসার্ট করা হয় না ক্লজের শেষে বা সেকশনের শেষে